আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও বিশ্বজুড়ে থাকা সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে রাষ্ট্রপতি পহেলা বৈশাখকে বাঙালির সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে দিনটিকে বাঙালি জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি প্রত্যাশা করেন নববর্ষের এই নতুনের আহ্বান পুরনো সকল জীর্ণতা ও গ্লানি মুছে দিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা যোগাবে। কাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। রাজধানী সহ সারা দেশ প্রস্তুত বর্ষবরণে। বরাবরের মতো এবারও রমনার বটমূলে বৈশাখ বরণ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। কাল প্রথম প্রহরে গানের মূর্ছনায় নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। আর চারুকলা থেকে বেরোবে বৈশাখী শোভাযাত্রা। তাই তো চারদিকে এখন রঙের উৎসব। এদিকে নিরাপত্তার স্বার্থে রমনা ও এর আশপাশের এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। চৈত্রের বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরের আগমনী বার্তা বইছে চারিদিকে। পুরনো সব গ্লানি আর অমঙ্গলকে পেছনে ফেলে নতুন প্রত্যাশা নিয়ে বর্ষবরণে প্রস্তুত গোটা দেশ। তাই শেষ মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে শিল্পীর রং তুলির আচরে প্রাণবন্ত চারপাশ। নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগানে চারুকলার শিক্ষার্থীরা তৈরি করেছেন বিভিন্ন ধাঁচের সৃজনশীল মোটিফ। তাড়াতাড়ি করে যত বেশি কাজ করা যায়, অনেক ব্যস্ততার মধ্যে কাজ করছি। সবাই যে আমরা একসাথে বসে কাজ করছি, এটাই অনেক বেশি ভালো লাগা। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের প্রতীক হিসেবে 5টি প্রধান মোটিভ তৈরি করা হয়েছে। লালঝুটির মোড়ক, দোতরা, সোনারগাঁওয়ের কাঠের হাতি, শান্তির প্রতীক পায়রা এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী টেপাঘোড়া। বাঙালির একটা ঐতিহ্য, শিকড়ের গল্প, আর শিকড়ের গল্পগুলি ধারণ করার জন্য উৎসবমুখর যে বিষয়গুলি থাকে বাংলাদেশের কালচার সম্বন্ধে, সেটা আমার খুব প্রেরণা যোগায় এবং উৎসাহ যোগায়। 15 দিন ধরে কাজ করছি, আজকে কাজ অলমোস্ট শেষ, কালকে শোভাযাত্রা হবে। আজকে আমরা এসেছি আসলে চৈত্র সংক্রান্তিটা পালন করতেই, যেন আমাদের বছরটা সুন্দরভাবে শেষ হয়। তো এখানে আসলে আসলে কালকের যে উৎসবটা, সেটা এখন থেকেই উদযাপন শুরু হয়ে যায়। এদিকে প্রতিবারের মতো এবারও প্রথম প্রহরে রমনা বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। সুর, বাণী, ছন্দে ছায়ানটের শিল্পীরা প্রভাতী আয়োজনে বরণ করে নেবেন আরও একটি নতুন সূর্য। এদিকে নিরাপত্তা ব্যবস্থা দেখতে সকালে রমনায় যান র্যাব মহাপরিচালক। জানান, নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও যে কোনো নাশকতা মোকাবেলায় র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে। কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীদের হয়রানি রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু রাজধানীই নয়, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থায় ঢেলে সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। কাল শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ। প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ের 20,671 কৃষককে এ কার্ড দেওয়া হবে। বাংলা বছরের প্রথম দিনই এ কর্মসূচির উদ্বোধন করতে কাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন থেকে বিপণন প্রতিটি ক্ষেত্রে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় সরকার। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে দ্বিতীয় সফর হিসেবে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। তাকে বরণে প্রস্তুত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতেই কৃষক কার্ড বিতরণ করছে সরকার। বাংলাদেশের প্রথম কৃষক কার্ড যে চালু হতে যাচ্ছে, এটা এই টাঙ্গাইলেই
আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই কারণে আগামীকাল টাঙ্গাইলের জন্য বা সারা বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। এ সময় কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান অন্যান্য প্রতিমন্ত্রীরা। কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে, এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই জায়গাতে উদ্বোধন করবেন। তারেক রহমানের এ সফর ঘিরে সমাবেশ স্থলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছি, আশা করছি সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করায় খুশি জেলাবাসী। সুলাইমান কবির, RTV। জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না উল্লেখ করে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে, জুলাই না থাকলে সরকারও থাকবে না। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে এর পরিণতি ভোগ করতে হবে বিএনপিকেই। এআর বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। অবস্থা এখানে বসা মিনিংলেস, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। গণভোট অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা উত্থাপিত কোনোটিই করেনি জাতীয় সংসদ। ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। অধ্যাদেশগুলো অনুমোদনের শেষ সময় ছিল 10 এপ্রিল শুক্রবার। গণভোট অধ্যাদেশ উত্থাপিত না হওয়ায় আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 11 দলীয় জোট এ জাতীয় সেমিনারের আয়োজন করে। গণভোট অধ্যাদেশ পাশের পক্ষে বক্তব্য দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারী দলের নেতারা। পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসের একটাও নাই। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো, আমরা রাস্তায় নামবো? তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। জুলাই আন্দোলনের ফসল ও গণভোট অধ্যাদেশ রাখার বিষয়ে পদক্ষেপ না নিলে বিএনপির বাজে পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারকে এখনো বলবো যে সময় আছে, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন, না হলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এরই মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে, যে কোনো মূল্যে দাবি আদায় করবেন তারা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয় দিব। সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে এমনটা প্রত্যাশা করেন আয়োজকরা। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন। AR বাদল, RTV, ঢাকা। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 2 শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 729 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 82 জনের। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 30 জন শিশুর মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে মারা গেছে 156 জন শিশু। এদিকে রোগীর স্বজনরা বলছেন, জেলা উপজেলায় সুচিকিৎসা না থাকায় বাধ্য হয়ে ঢাকায় আসতে হচ্ছে তাদের। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভয়াবহ আকার ধারণ করেছে হাম। শিশু হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই আসছে শত শত রোগী। হাসপাতালগুলোতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত মৃত্যুর সাথে যুদ্ধ করছে শিশুরা। প্রথম জ্বর, ঠান্ডা ছিল, পায়খানা ছিল, এরপরে 3 দিন পরেই যে হামগুলো আজকে 7 দিন ধরে হাম। গাজীপুর থেকে আসছি, আমার বাচ্চার 4-5 দিন ধরে জ্বর ছিল, শরীরে ছোট ছোট দানা দানা গুড়ি গুড়ি উঠছিল। গ্রামে ডাক্তার দেখাইছি, পরে বাচ্চার জ্বর সারে না, কাশি, ঠান্ডা, পাতলা পায়খানা, পরে কলেরা হাসপাতাল নিছি, ওইখান থেকে এখানে পাঠাইছি। জেলা উপজেলায় হামের পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। অনেক হয়রান হয়েছে স্যার, আর অনেক টেহাও গেছে।
অনেক নয় 3-4টা পরীক্ষা করলাম। গায়ে র্যাশ আসছিল, র্যাশ আসার পরে আমরা লক্ষ্মীপুরে ওকে শিশু হসপিটাল নিয়েছিলাম, পরে ওখান থেকে আমাদেরকে ঢাকায় রেফার করছে। দেশে হামের সংক্রমণ বাড়ায় চিকিৎসকরা আক্রান্তদের দ্রুত আইসোলেশনে রাখা এবং দেরি না করে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। লোক সমাগম এড়িয়ে চলুন, বাসায় বাচ্চাকে রাখুন, বাচ্চার সাথে অন্য আক্রান্ত বাচ্চাদেরকে আপনারা মিশতে দিবেন না, তাকে আইসোলেট করে রাখুন এবং রেগুলার ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং এবং দরকার হলে মাস্ক ব্যবহার করুন। এগুলো হচ্ছে আমাদের আসলে প্রতিরোধের উপায় এবং অবশ্যই 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 যত সম্ভব হামের টিকা নিন। অর্থাৎ সচেতনতাই আসলে সবচেয়ে বড় সর্বোত্তম মাধ্যম। আক্রান্ত শিশুর হাম পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখারও পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, RTV, ঢাকা। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে উদ্বিগ্ন হয়েই এ আবেদন করা হয়েছে। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমের দায় রয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে। দেশে কাটছেই না জ্বালানি তেলের সংকট। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল নিতে পারছে না অনেকেই। কোথাও আবার তেল না থাকায় বন্ধ করে রাখা হয়েছে পেট্রোল পাম্প। তবে পাম্প মালিকরা বলছেন, চালকরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল কেনার কারণে চাহিদা সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ফুয়েল কার্ড চালু করা দরকার। যদিও ক্ষুব্ধ চালকদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট হচ্ছে। নাটোরের গুরুদাসপুরে অর্ধ শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জ্বালানি সংকটের মধ্যে এমন প্রদর্শনীমূলক কর্মসূচি সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল জানায়, মাসুদ রানা প্রামাণিকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মঈনউদ্দিন মঈনের 4 সহযোগীকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ সাব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। আসামিরা হলেন মোহাম্মদ ফালান মিয়া, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ লিটন মিয়া। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও তার সাম্প্রতিক ভারত সফরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বলে জানান হুমায়ুন কবির। বলেন, ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের শুরু হয়েছে। দুদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সফরে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ভারত থেকে পাইপলাইনে তেল আমদানির চলমান বিষয়েও আলোচনা হয় সফরে। যে মেডিকেল ভিসাগুলো ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস। জীবন যাদের বাঁচানোর কথা তাদের কাছে গিয়েই যেন প্রাণ যায়। যেখানে লাইফ সাপোর্টে থাকা রোগীদের রোগ নির্ণয়ের রিপোর্ট দেন টেকনিশিয়ানরা, আর ফোন কলে চলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রাজধানীর অনেক হাসপাতালেই চলছে সেবার নামে বাণিজ্য। যাদের দেখভাল করার কথা সেই স্বাস্থ্য অধিদপ্তরও সাফাই গাইছে তাদের পক্ষে।
তবে সিভিল সার্জন ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। কি চলছে স্বাস্থ্য খাতে? আলী হোসেনকে সাথে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা ঢাকা স্পেশালাইজড হসপিটাল, চকচকে ভবন আর নজর কাড়া ডেকোরেশন দেখে যে কারোই ভরসা আসে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার। তবে ভিতরে যেতেই বেরিয়ে আসে আসল দৃশ্য। 10 বেডের আইসিইউ, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও মাত্র একজন মেডিকেল অফিসার উপস্থিত থেকে ফোন কলের পরামর্শে সেবা দিচ্ছেন লাইফ সাপোর্টে থাকা রোগীদের। আমাদের এখানে 24 আওয়ার আমাদের আইসিইউ মেডিকেল অফিসার থাকে। কখনো নিউরোলজির কনসালটেন্ট দরকার পড়লে আমরা ফোনে জি অবশ্যই যোগাযোগ করি। তারা তখন ইমিডিয়েট আসার চেষ্টা করে। যদি কখনো একটু লেট হয় তখন আমরা সেই প্রসিডিউর ফলো করি। একই অবস্থা এনআইসিইউ, পিআইসিইউর। আপনি যেরকম কন্টিনিউ থাকেন এরকম কেউ থাকে না। কন্টিনিউ আমরা প্রতিদিন এক একজন থাকে, 7 দিনে 7 আপনারা থাকেন? জি জি যারা স্পেশালিস্ট যারা ওনারা কন্টিনিউ আপনাদের মতো থাকেন? না না না। গুরুতর অবস্থায় থাকা এসব রোগীদের সার্বক্ষণিক পরীক্ষা নিরীক্ষার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত পাওয়া যায়নি কোনো প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চোখ ধাঁধানো ভবনের সাথে রয়েছে নজর কাড়া নাম, ভিতরেও রয়েছে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব ইউনিটগুলো। আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ থেকে শুরু করে ওটি সবকিছুই রয়েছে, নেই শুধু বিশেষজ্ঞ কোনো চিকিৎসক। এমন অবস্থায় জানতে চাই কিভাবে বিশেষায়িত হাসপাতালটি পরিচালিত হচ্ছে। পরিবেশের সার্টিফিকেটের আগে আপনাদেরকে হসপিটালের লাইসেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। কোনো কনসাল্টেন্ট বেতন করতে হবে না, আমরা চেম্বার করে আমাদের ভর্তি থাকে। আপনাদের এনআইসিইউর জন্য? এনআইসিইউর জন্য শুধু মেডিকেল অফিসার পেইড। চিকিৎসা সেবার এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সেবায় এমবিবিএস ডাক্তার অনকল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবা নিশ্চিত করবে। সার্বক্ষণিক থাকার প্রয়োজন নেই প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্টেরও। আইসিইউর জন্য আপনার নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার থাকবে প্রশিক্ষিত, আর কনসালটেন্ট সাধারণত তারা অনকলে আসে। রেডিওলজি কনসালটেন্ট, রেডিওলজি কনসালটেন্ট সার্বক্ষণিক উপস্থিত থাকার মতো কোনো বিশেষজ্ঞ না। তারা এক সময় আসবে, এসে রিপোর্ট করে দিয়ে চলে যাবে, বা যেই ব্যক্তি রিপোর্ট করবে তাকে বিশেষজ্ঞ হতে হবে। তবে সিভিল সার্জন বলছেন পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনায় থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। আইসিইউ থাকে, একটা রোগী অপারেশন করলেন, করার পর এটা আইসিইউতে ভর্তি হলো। আইসিইউ থাকলে আইসিইউর স্পেশালিস্ট লাগবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট লাগবে, অ্যানেস্থেসিয়ার ডাক্তার লাগবে। এখন আপনি রোগী অপারেশন করে চলে গেলেন, আইসিইউতে যদি মেডিকেল অফিসার থাকে সেটা আসলে এটা সঠিক না। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নিয়মে প্রশ্ন থেকেই যায়। আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়? আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। অবসরে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচার কাজকে প্রভাবিত করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম, অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউএনডিপি যৌথ উদ্যোগে তরুণ আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংসদ সদস্যদের গবেষণা কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হবে। রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে। আমরা চাই এই সবগুলো যাচাই বাছাই করে একটি স্বচ্ছ, স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় যেতে, যাতে করে আমাদের আগামী প্রজন্ম তাদের প্রজ্ঞা মেধা দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শুরু হলো হরমুজ প্রণালী অবরোধ। সোমবার বাংলাদেশ সময় রাত 8টায় আনুষ্ঠানিকভাবে অবরোধ শুরু হয়। অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপগুলো ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের ক্ষতি হলে উপসাগরের অন্যান্য বন্দরগুলো নিরাপদ থাকবে না বলে পাল্টা হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। পতাকাবাহী জাহাজ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্বে অবস্থানরত যে কোনো দেশের পতাকাবাহী জাহাজ এ অবরোধের আওতায় পড়বে।
এসব এলাকায় অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে বা বের হলে সেটিকে পথিমধ্যে আটক, গতিপথ পরিবর্তন অথবা জব্দ করা হতে পারে বলে সতর্ক করেছে সেন্টকম। তবে ইরান ছাড়া অন্যান্য দেশের বন্দরে গেলে সেগুলো অবরুদ্ধের আওতায় পড়বে না। এরপরেও অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের 158টি যুদ্ধজাহাজ ধ্বংসেরও দাবি করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধকে সামুদ্রিক দস্যুতা হিসেবে উল্লেখ করেছে ইরান। পারস্য উপসাগর এবং ওমান সাগরের তীরবর্তী সব ইরানি বন্দরের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দেশটি, নইলে উপসাগরীয় অন্যান্য বন্দরগুলো নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় পান না বলেও জানিয়েছেন পোপ। তিনি বলেন, বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করা ট্রাম্পের ওপর সরাসরি আক্রমণ নয়। একইভাবে পোপের প্রতি নেতিবাচক মন্তব্যের সমালোচনা ও নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে রোববার পোপকে ইরানপন্থী বলে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী অবরোধের কড়া সমালোচনা করেছে রাশিয়া। এই অবরোধ বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে শঙ্কা জানিয়েছে মস্কো। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে অঞ্চলটিতে দেশটির মাইন অপসারণ ও ড্রোন প্রতিরোধী ইউনিট কাজ করে যাবে। বিনিয়ামিন, RTV। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে শিগগিরই আবারও আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় আমিনুল জানান, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় নারী BPL এর ভেন্যু হিসেবে চান্দু স্টেডিয়ামকে ব্যবহার করা হবে। বগুড়ায় কোনো জেলা স্টেডিয়াম নেই উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী জানান, স্পোর্টস ভিলেজের কাজ শুরু হলে প্রথমেই বগুড়াকে প্রাধান্য দেওয়া হবে। গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি ICC যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবারও সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।